বিভিন্ন ধরনের রাজনৈতিক অরাজনৈতিক উৎসাহমূলক অপরিণত বুদ্ধির আক্রমণ চালাচ্ছেন। ফড়নবিস যেটা বলেছেন এটা ওনাদের নিজেদের কালচার। বিধানসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করে এসে কাদের কাদের সব নিয়েছিলেন, কিসের বিনিময়ে নিয়েছিলেন, এটা তো ওনাদের কালচার। ওনাদের এই সমস্ত স্টাইল যে সুটকেসের বিনিময় অমুকের বিনিময়, নিশ্চয়ই ওনারা এতে বিশ্বাসী, ওনারাই তো এগুলো করে বেড়ান। আর বিজেপিতে যে টাকার খেলা চলে এটা তৃণমূলকে বলতে হচ্ছে না, তথাগত রায় বলছেন কামিনী কাঞ্চন দিয়ে দল চলে। তো গোয়ায় ফড়নবিস কি বলছেন এটা কিন্তু আর বিচার্য বিষয় নয়। কোনো তথ্য নেই, কোনো প্রমাণ নেই। কিছু কিছু জায়গায় বিজেপি আর কংগ্রেসের সুর এক হয়ে যাচ্ছে। যেখানে তৃণমূল কংগ্রেস তার অগ্রগতি বহাল থাকছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে চাইছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের এই অগ্রগতি দেখে ঈর্ষান্বিত হয়ে বা আশঙ্কিত হয়ে কোথাও কোথাও বিজেপি আর কংগ্রেসের কোনো কোনো নেতার সুর একরকম হয়ে যাচ্ছে। ফলে সেই জায়গায় গোয়াতে কংগ্রেসের ব্যর্থতার কারণে বিজেপির সরকার চলেছে। তৃণমূল কংগ্রেস পদার্পণ করার পর তাদের সেই মধুচন্দ্রিমা শেষ হয়ে যাচ্ছে। মানুষ বুঝতে পেরেছেন যে বিজেপির সরকারকে চাই না এবং কংগ্রেস তাদের সরাতে পারবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ফড়নবিস যে কুৎসামূলক কথা বলেছেন, আই রিপিট, যে বিধানসভা ভোটের আগে তাহলে বিজেপি যখন দলে 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 লোক নিয়ে ভেবেছিল কত কি করবে, তাহলে তারাও নিশ্চয়ই সুটকেস রাজনীতি করেছিল। তারা এইভাবে ভাবে, তৃণমূল এইভাবে ভাবে না। তো তারা যে লোক নিলে নিশ্চয়ই টাকা দিয়ে নেয়, সেই জন্য অন্যকে সেরকম ভাবছে। আর তথাগত রায় তো বলছেন বিজেপির মধ্যেই কামিনী কাঞ্চন চলছে, বিজেপির মধ্যে টাকার খেলা চলছে। তো ফড়নবিস তিনি দলের প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়ের সঙ্গে কথা বলুন। ফড়নবিস যা বলেছেন তথ্য নেই, প্রমাণ নেই, কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে। আর বলতে বাধ্য হচ্ছি, তাহলে তারা পশ্চিমবঙ্গে যখন লোককে নিচ্ছিলেন, চার্টার্ড ফ্লাইট পাঠাচ্ছিলেন, তখন কি সুটকেস নিয়ে ঘুরছিলেন? তা আপনাদের কালচারটা দিয়ে বাকিদের বিচার করছেন কেন? আর সেই সঙ্গে আমি আবার বলবো যে যে সমস্ত রাজ্যে তৃণমূল সক্রিয় হচ্ছে সেখানে তৃণমূলের অগ্রগতি দেখে কোথাও কোথাও বিজেপি এবং কংগ্রেসের কিছু নেতার গলার সুর একরকম হয়ে যাচ্ছে। গোয়ার মানুষ মনে করছেন বিজেপি সরকার চলে না, কিন্তু কংগ্রেসের ব্যর্থতার কারণেই গোয়াতে বিজেপি থাকতে পেরেছে। ফলে বিকল্প হিসেবে তারা বিকল্প খুঁজছেন। আর এখন যখন তৃণমূল কংগ্রেস চেষ্টা করছে তখন সেটা বিজেপিরও গায়ে লাগছে, কংগ্রেসেরও গায়ে লাগছে। ফলে তৃণমূলকে যখন আক্রমণ করা হচ্ছে তখন দেখা যাচ্ছে বিজেপি আর কংগ্রেসের কোথাও কোথাও গলার সুর একরকম হয়ে যাচ্ছে। এগুলো ভিত্তিহীন প্রচার। বিজেপি যা বলছে তথ্য নেই, প্রমাণ নেই। ফলে গায়ের জ্বালা। কেন জ্বালা? তৃণমূল কংগ্রেসকে ভয় পাচ্ছে বিজেপি। সর্বভারতীয় ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় ক্ষেত্রে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিজেপির বিকল্প শক্তি এবং মুখ হয়ে উঠেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজও আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন গোয়াতে, দলের বৈঠকগুলি চালাচ্ছেন। বিজেপির সমস্যা হচ্ছে, কংগ্রেসের সমস্যা হচ্ছে। কংগ্রেস হচ্ছে আমি পারবো না, আমি কাউকে করতেও দেবো না, তার থেকে বিজেপি থাক, এইটা হচ্ছে কংগ্রেসের নীতি। আমি পারছি না কিন্তু আমি নতুন কাউকে চেষ্টাও করতে দেবো না। ফলে ওখানে কংগ্রেসের ভূমিকার জন্য বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কুৎসা করার চেষ্টা করছে, দেখা যাক। কুণালদা, আইএএস ক্যাডার আইন সংশোধন নিয়ে ফের প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইন সংশোধনের প্রতিবাদ জানিয়ে আবার দেওয়া হয়েছে এবং এই আমলাতান্ত্রিক বিষয়কে যেভাবে নিয়ন্ত্রণ করতে চাওয়া হচ্ছে, যেটা আলাপন বন্দ্যোপাধ্যায়ের সময় থেকে ওটা পরিষ্কার হয়েছিল, সেটাকে এটা একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, কিন্তু কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তারা যে কোনো মূল্যে এই যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোটাকে ভেঙে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করতে চাইছে। যেভাবে এই আমলাতান্ত্রিক পরিকাঠামোকে, যেটা একেবারে দৃষ্টিকটুভাবে বিজেপি সরকার
তাদের নিয়ন্ত্রণ করতে চাইছেন, আইন সংশোধন করতে চাইছেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে তার কড়া প্রতিবাদ করেছেন। আমরা বলতে বাধ্য হচ্ছি, মানুষের কাছ থেকে বিজেপি যত দূরে সরে যাচ্ছে, তারা তত অনৈতিকভাবে রাজ্যের এখতিয়ারে নাক গলাবার পিছনের রাস্তাগুলি তৈরি করছে। বিএসএফ তাদের হঠাৎ 50 কিলোমিটার কেন? ল অ্যান্ড অর্ডার তো রাজ্যের দায়িত্ব, ল অ্যান্ড অর্ডার রাজ্যের ব্যাপার। সীমান্ত তুমি রাখো, সীমানা তুমি দেখো, তোমার বিএসএফ, তুমি 50 কিলোমিটার কেন? না, বিজেপি লড়াই করতে পারছে না, বিএসএফ কে রাজনৈতিকভাবে অপব্যবহার করে এলাকা দখলের কাজে ব্যবহার করা হচ্ছে। ঠিক এরকম এই যে আমলারা তাদের কন্ট্রোল করতে চায়, তাদের উপর প্রভাব বিস্তার করতে চায় কেন্দ্রীয় সরকার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, আমাদের এই যে কাঠামোটা, তার উপর দাঁড়িয়ে রাজ্যের অধিকার আছে, রাজ্যের এখতিয়ার আছে, রাজ্য কাজ করছে, কিন্তু সেখানে যাতে পিছনের দরজা দিয়ে নাক গলানো যায় সেই জন্য এই আইনকে সংশোধন করার চেষ্টা করছেন, সম্পূর্ণভাবে ক্ষমতার অপব্যবহারের জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র প্রতিবাদ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবার একটি চিঠি দিয়েছেন। দায়িত্বপূর্ণ যে কাজগুলো আপনারা করেন, সেই দায়িত্বশীলতার পরিচয় কি কোথাও তাহলে ঘাটতি আসবে বা কমে যাবে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে? না, এটা এই ধরনের সিদ্ধান্ত একটা তো হচ্ছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, 2 নম্বর হচ্ছে রাজ্য সরকারগুলি তাদের নিজস্ব নীতি স্বাধীনতা নিয়ে যেভাবে কাজ করে, সেখানেও যদি আমলারা জানেন যে তাদের নিয়ন্ত্রণটা করছে কেন্দ্রীয় সরকার, ফলে কেন্দ্রীয় সরকারের যে রাজনৈতিক এজেন্ডা আছে, রাজনৈতিক ভাবনা আছে, রাজনৈতিক উদ্দেশ্য আছে, সেটা তারা প্রভাবিত করার চেষ্টা করবে সেই রাজ্যকে, কারণ আমলাতান্ত্রিক পরিকাঠামোটা তারা দখল করে রাখার চেষ্টা করছে। এটা অত্যন্ত বিপজ্জনক, এটা মানুষের পরিষেবার ক্ষেত্রেও বিপজ্জনক, দেশের নীতি নির্ধারণের ক্ষেত্রে বিপজ্জনক, এবং যে উদ্দেশ্যে আমাদের এই সংবিধান যারা তৈরি করেছিলেন, তারা যে কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্কগুলি, যে সমীকরণটা যেভাবে তৈরি হয়েছিল, তার মূল যে স্পিরিট সেটা বিঘ্নিত করছে। আজকে রাজ্যপাল তিনি আবার চিঠি লিখেছেন এবং সেই চিঠি সরাসরি এবার লিখলেন মুখ্যমন্ত্রীকে, যেখানে দেখা যাচ্ছে যে সেই চিঠিতে তিনি পরিষ্কার বলছেন যে এতদিন বিভিন্ন ইস্যু নিয়ে সিএস এর কাছ থেকে তথ্য চাইছিলেন তিনি, আজকে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে প্যান্ডেমিক পারচেজ এনকোয়ারি, বিজেপি, রাজ্য সরকার, এই যে রাজ্য সরকার কাজ করছেন, রাজ্যপাল যেভাবে নিয়মিতভাবে তারা চাইছেন, তলব করছেন, চিঠি দিচ্ছেন, তথ্য চাইছেন, এটা তার এখতিয়ার বহির্ভূত। তিনি সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক দূতের ভূমিকা পালন করছেন। ফলে রাজ্যপাল যেটি করছেন সেটি চূড়ান্তভাবে প্রতিবাদযোগ্য। রাজ্য সরকার যা কাজ করছেন, যদি রাজ্যপালের আদৌ কোনো তথ্য এখতিয়ার বহির্ভূত হলেও জানার প্রয়োজন থাকে, তার জন্য সৌজন্যের রাস্তায় 10টা পদ্ধতি খোলা রয়েছে। তার বদলে তিনি রাজনৈতিক প্রচার, বিজেপি ব্যর্থ হচ্ছে, বিজেপির সংগঠন গোষ্ঠীবাজিতে দীর্ণ, এই সময় বিজেপির যেন একজন কার্যনির্বাহী সভাপতি হিসেবে এই জগদীপ ধনখড় নামক মানুষটি রাজ্যপাল পদের সাংবিধানিক যে মর্যাদা, যে গুরুত্ব, যে সম্মান, সেটা ধুলোয় লুটিয়ে দিয়ে বিজেপির দূতের ভূমিকা পালন করছেন। বলছি, জেলায় জেলায়ও বিজেপিতে অন্দরে বিদ্রোহ আরম্ভ হয়ে গেছে। পুরুলিয়ার 5 জন বিধায়ক রাজ্য নেতৃত্বের কাছে তারা নালিশ করছেন, বাঁকুড়ার বিধায়করা করছেন, এটাকে আপনি কি বলেন? বিজেপিতে মুসল পর্ব চলছে। বিজেপির সঙ্গে বাংলা, সাধারণ মানুষ, উন্নয়ন, পরিষেবা, কাজ, এগুলির কোনো সম্পর্ক নেই। ভোটের আগে থেকে বিজেপিতে দখলদারি লড়াই চলছে। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি বনাম পরিযায়ী বিজেপি। তো সেটা ভোটের আগে থেকে যা শুরু হয়েছে, গোহারা হারার পরেও এখনো সেই কাজটি চলছে। বিজেপি একটি আলাদা দল, গোষ্ঠীবাজিতে দীর্ণ, কোনোভাবে কোনো নীতি নেই, আড়াআড়িভাবে ভাগ হয়ে রয়েছে। তারা ক্ষমতার লড়াই, পদের লড়াইতে আছে। আমরা দূর থেকে যেটুকু বুঝতে পারছি, বিজেপিতে কিছু তৎকাল বিজেপি, সুবিধাবাদী বিজেপি, ধান্দাবাজি বিজেপি, তারা বিভিন্ন স্বার্থে ওই পার্টিতে গিয়ে সেই পার্টিটা দখল করার চেষ্টা করছেন
আর কিছু মানুষ, তাদের সঙ্গে আমাদের নীতিগতভাবে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু তারা যারা একটু পুরনো দিন থেকে দলটি করতেন, তারা এবার অস্তিত্ব রক্ষা, সম্মান রক্ষার জন্য তারা সেই জায়গাটায় প্রতিবাদ করেছেন। এর মধ্যে থেকে বিজেপিতে এই সংকটটা চলছে। সব থেকে লক্ষণীয়, বিজেপির যে নেতৃত্বকে তাদের দলের লোকেরাই মানেন না, দলের একটা বড় অংশই মানেন না, তো মানুষ যে মানবেন না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। বিজেপির যে ঘটনাক্রম তাতে প্রমাণিত হচ্ছে এই বিজেপি নেতৃত্ব তারা দলেও গ্রহণযোগ্য নন, জনতার দরবারেও গ্রহণযোগ্য নন। ভোট পরবর্তী হিংসা ঠেকাতে রাজ্য বিজেপি একটা নয়া উদ্যোগ নিয়েছে। উত্তর কলকাতাতে মূলত শুরু হচ্ছে 42টা ওয়ার্ডে 42 জন আইনজীবীকে তারা রাখছেন এই হিংসা ঠেকানোর জন্য এবং হাইকোর্টের উপর ভরসা রাখছেন। আমি খুব এটাতে আমি খুব একটা অদ্ভুত জিনিস দেখছি। বিজেপির অদূরদর্শী, অপরিণামদর্শী, অকল্যাণকর সিদ্ধান্ত হচ্ছে এই ধরনের হাস্যকর পদক্ষেপ, অর্থাৎ এইভাবে ওয়ার্ডে ওয়ার্ডে আইনজীবী নিয়োগ। বিজেপি অনভিজ্ঞ তৎকাল নেতারা জানেন না যে শাখা সংগঠন বা গণসংগঠন সব দলেরই আইনজীবী সেল বা আইনজীবী শাখা থাকেন, কিন্তু যুব শাখা, মহিলা শাখা, ছাত্র শাখা এগুলির সঙ্গে আইনজীবীর তফাৎ রয়েছে। আইনজীবী সেল কাজ করে মূলত কোর্টকে কেন্দ্র করে, অর্থাৎ কোনো এলাকায় যদি কোনো ঘটনা ঘটে সেইটা কোন কোর্টে যাবে, কার জুরিসডিকশন, সেটা কিন্তু জানা। ফলে বহু জায়গায় দেখা যায় কোর্টে সেই আইনজীবী সেল, সেই ব্যক্তি কিন্তু সেই ওয়ার্ডের বাসিন্দা নাও হতে পারেন সেই আইনজীবী। ফলে রাজনৈতিকভাবে অপরিণামদর্শী, অনভিজ্ঞ, অকল্যাণজনক লোকজনের হাতে যদি রাজনীতি পড়ে, তো বিজেপির সেই হাস্যকর কাণ্ড কারখানাগুলি হচ্ছে। যুব, ছাত্র, মহিলা শাখা, অন্যান্য শাখার সঙ্গে আইনজীবী সেলের যে কোনো সম্পর্ক নেই বা তার ধাঁচটাই যে পুরো আলাদা হয়, এইটুকু বোঝার বোধ বুদ্ধি তাদের নেই। এবং আইনজীবী সেল কোনো দলেই নতুন কিছু নয়। ফলে আমার মনে হয়, যদিও তিনি এখন বিচারপতি, তাকে এসবের মধ্যে একদম জড়ানো ঠিক নয়, কিন্তু যেহেতু অতীতে বিজেপির আইনের ব্যাপারে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি তো বিজেপিকে আইনি নানা সাহায্য করেছেন, তো এরা যদি তার আগে তার সঙ্গে একটু কথা বলে নিতেন, তাহলে আমার মনে হয় তারা অন্তত একটা বাস্তবসম্মত ভাবে ফর্মুলা করতে পারতেন। আজ সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় বিজেপি বিবেক বাহিনীকে নামিয়েছে, রেড ভলেন্টিয়ারের ধাঁচের তারা নামিয়েছে, এবং তারা বলছে এর মাধ্যমে তারা মানুষের সাথে জনসংযোগ করে তাদের যে চাহিদা সেগুলো তারা পৌঁছে। আমি একটা পরিষ্কার কথা বলছি, এই যে কথা, আমি কাউকে ছোট করছি না, রেড ভলেন্টিয়ার আমি ছোট করছি না, যারা সমাজের কাজ করবেন তারা অবশ্যই তাদেরকে প্রশংসা করতে হয়, সম্মান করতে। আমি রাজনৈতিক দিক নিয়ে বলবো, কেন রেড ভলেন্টিয়ার শব্দটা ব্যবহার করতে হচ্ছে? এরা তো কেউ ডিওয়াইএফআই করেন, কেউ তো এসএফআই করেন, কেউ তো মহিলা সমিতি করেন, তাহলে কেন রেড ভলেন্টিয়ার? একটা আলাদা নাম দিয়ে একটা রোমাঞ্চ তৈরির চেষ্টা। কেন বিবেক বাহিনী? তারা তো যুব মোর্চা করে, তারা তো ছাত্র, ওদের কি নাম সেসব করে। কিন্তু আপনি দেখুন, যখন সামাজিক কাজের প্রশ্ন আসছে, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস নিজের নামে করছে, তৃণমূল যুব কংগ্রেস করছে, তৃণমূল ছাত্র পরিষদ করছে, বিভিন্ন ক্লাব করছে, সেগুলো আলাদা বিষয়, কিন্তু তৃণমূল তো তা নিজে করছে। অ্যাকচুয়ালি রেড ভলেন্টিয়ার বা বিবেক বাহিনী, তাদের মূল যে ব্র্যান্ড, মূল যে মঞ্চ, সেটা মানুষের কাছে প্রত্যাখ্যাত। তাই নতুন মোড়কে একটা যাওয়ার ব্যর্থ চেষ্টা হচ্ছে। মানুষের কাজ করার জন্য আপনি তো রাজনৈতিক দল তো মানুষের কাজের জন্য। ওই রেড ভলেন্টিয়ার কেন সিপিএম এর ব্যানারে করছেন না? কেন ডিওয়াইএফ এর ব্যানারে করছেন না? কেন বিবেক বাহিনী বিজেপির ব্যানারে করছে না? তৃণমূল তো মাথা নিচু করে, তৃণমূল তো নিজের ব্যানারে করছে, তৃণমূল যুবর ব্যানারে করছে, তৃণমূল ছাত্রর ব্যানারে করছে, তৃণমূলের অন্য শাখার ব্যানারে করছে। আমি সমাজ সেবা বা সামাজিক কাজকে কোথাও অসম্মান করছি না, কিন্তু আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, যে যে রাজনৈতিক দলকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, তারা মুখটা ব্যর্থ হয়েছে বলে একটা সাময়িক মুখোশ পরে এই ধরনের
মানুষের সামনে যাওয়ার চেষ্টা করছেন, ব্যর্থ হবে। শুভেন্দু অধিকারী কিরণময়ানন্দ মুখ্যমন্ত্রীকে অখিলেশের দুধ হয়ে আমন্ত্রণ জানাবার পর উত্তরপ্রদেশের ভোটে শুভেন্দু অধিকারী সেটাকে কটাক্ষ করে বলেছেন যে উনি এমন হিন্দি বলেন, উনি উত্তরপ্রদেশে গিয়ে হিন্দি বলে সেটা কেউ বুঝতেও পারবে না, দোভাষী লাগবে। হ্যাঁ, দোভাষী লাগবে। আর উনি যেখানে যেখানে জানবেন সনাতনী হিন্দুরা বিজেপিকে ভোট দেবে। হ্যাঁ, আর একই কথা মানে উত্তরপ্রদেশ সম্পর্কে দিলীপ ঘোষও বলেছেন। তিনি বলেছেন আগে মুখ্যমন্ত্রী বাংলার মুখ হয়ে উঠুন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর উত্তরপ্রদেশে। মমতা বন্দ্যোপাধ্যায়কে সমাজবাদী পার্টি উত্তরপ্রদেশে আমন্ত্রণ করায় অনেকের বুকে ব্যথা হচ্ছে, কারণ তারা ভেবেছিলেন যে বাংলার বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আরো কত কত রাজ্যের মুখ্যমন্ত্রী সকলকে নিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় হারেননি, জিতেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তরপ্রদেশ চাইছে প্রচারে, ফলে তাদের কাজ চলছে। যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তিনি যখন পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করেছেন, খেয়াল ছিল না যোগী আদিত্যনাথ বাংলায় আসতে পারেন আর মমতা বন্দ্যোপাধ্যায় গেলে তখন দোষের হয় না। একে বলে দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। তোমরা যখন সারা ভারত থেকে এখানে এনেছিলে তখন বড় বড় কথা কি বার দোষো পার, মানুষ মুখে ঝামা বসে দিয়েছেন। আর অন্য রাজ্যগুলি এবার মমতা ব্যানার্জিকে বলছেন আপনি যেভাবে বিজেপিকে হারিয়েছেন আমার রাজ্যেও আপনি আসুন। আর ন্যাশনাল লিডার কে শুভেন্দু, কে দিলীপ ঘোষ, 7 বারের এমপি মমতা ব্যানার্জি, 7 টাইমস, 4 বারের কেন্দ্রীয় মন্ত্রী, তার মধ্যে 2 বার রেলমন্ত্রী, 1 বার যুব এবং ক্রীড়া দপ্তরের রাষ্ট্রমন্ত্রী, 1 বার কয়লা মন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী। 7-এর দশক থেকে সর্বভারতীয় রাজনীতি করছেন। 3 থেকে 4টে জেনারেশনের সর্বভারতীয় নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। তো তার সঙ্গে এরা তুলনা করছে। যখন অখিলেশ যাদব লাইটার্সে প্রথমবার এসেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে কি কি বলেছিলেন দিলীপ বাবুরা সেগুলো জানেন, শুভেন্দু জানে। আর শুভেন্দু যে ব্যক্তি, তার এমপি এমএলএ দুনিয়ার পদ মমতা বন্দ্যোপাধ্যায় দয়ায় পাওয়ায় তার 1 বছর, এখনো ওই বছর খানেক ধরে তার এখন সিবিআই ইডি থেকে বাঁচতে তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেছে। ওর কথার কোনো গুরুত্ব নেই, সবাই জানে সিবিআই ইডি থেকে বাঁচার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও যত কুৎসা করবে ও ভাববে সিবিআই ইডি ওকে ততদিন অ্যারেস্ট করবে না, এফআইআর নেমড। আর দিলীপ ঘোষরা, সর্বভারতীয় বিজেপির অন্য নেতারা, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। কারণ উত্তরপ্রদেশে তৃণমূলের সংগঠন কত বড়, এটা বড় কথা নয়। রাজনীতিতে 2 আর 2 4ও হয়, 2 আর 2 22ও হয়। এই সোজা অঙ্কটা মনে রাখতে হবে। সমাজবাদী পার্টি পশ্চিমবঙ্গে প্রার্থী দেয়নি, তারা তৃণমূলকে সমর্থন ঘোষণা করেছিল, এটা একটা রাজনৈতিক বার্তা। উত্তরপ্রদেশে তৃণমূল কংগ্রেস প্রার্থী দিচ্ছে না, কিন্তু সমাজবাদী পার্টি চাইছে বাংলায় যেভাবে নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ, যোগী আদিত্যনাথ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যাকে হারাতে গিয়ে মুখ কালো করে ফিরে এসেছিলেন, আবার সেই নেত্রীকে তারা উত্তরপ্রদেশে চাইছেন। এটা রাজনৈতিক বার্তা। বিজেপি 2 আর 2 4 বোঝে, মমতা বন্দ্যোপাধ্যায় 2 আর 2 22 বোঝেন। স্কুল খোলার দাবি ঘোরালো হচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংকও বলছে যে স্কুল খোলাটা উচিত। মহারাষ্ট্রের তরফে মহারাষ্ট্র শিক্ষামন্ত্রী তারা ঘোষণা করেছেন যে 24শে জানুয়ারি থেকে তারা স্কুল খুলছেন ওখানে 1 to 12। এবং আজকে গোটা বিষয়টা রাজ্য সরকার খতিয়ে দেখছেন, ধাপে 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 জনজীবনকে স্বাভাবিক করার, যাতে সংক্রমণটাও কম থাকে, ঝুঁকির জায়গা কম থাকে। ছাত্রদের ক্ষেত্রে ঝুঁকির জায়গা তুলনামূলকভাবে বেশি। ফলে ঠিক যখন যেটা প্রয়োজন, সরকার আন্তরিকভাবে চান স্কুল কলেজ খুলতে, কিন্তু কিছু বাধ্যবাধকতা আছে, কিছু দায়িত্ব জ্ঞানের ব্যাপার রয়েছে। অর্থাৎ সংক্রমণ থেকে রক্ষা করার মিনিমাম জায়গাটা তৈরি হয়ে গেলেই সরকার যথাসময়ে যা যা সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করবেন। এই জল যন্ত্রণা নিয়ে কলকাতা পুরসভা একটা উদ্যোগ নিচ্ছে, একটা পাম্পিং স্টেশন করা হচ্ছে টিআইপি প্রকল্পে 109 নম্বর ওয়ার্ড। কিন্তু বিরোধীরা অভিযোগ করছে জলাভূমি বন্ধ করে কলকাতা পুরসভা এটাকে বলছে, যেটা আমি বলতে পারবো না, এর সময় আমি এটা বলতে পারবো না। এমন কিছু কলকাতা পুরসভা করছে না
যেটায় কোনো অন্যায় রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে সমস্তটাই ঠিকঠাক সংরক্ষণ করা দরকার। অনেক ক্ষেত্রে পরিকাঠামোর উন্নয়নে বৃহত্তর স্বার্থে কোথাও কোনো কড়া পদক্ষেপ নিতে হয়, তার বিকল্প ব্যবস্থাও করে দেওয়া হয়। ফলে ঠিক কি হয়েছে না জেনে বিরোধীরা কি বলল, কাকে কান নিয়ে গেল, এর মধ্যে আমি ঢুকবো না। বলছি যে অমিতাভ চক্রবর্তীরা জেপি নাড্ডার কাছে শান্তনু ঠাকুরদের বিরুদ্ধে অভিযোগ নালিশ করছেন, আবার শান্তনু ঠাকুররা আবার তারা পাল্টা নালিশ করেছে জেপি নাড্ডার কাছে এদের বিরুদ্ধে। এই যে এদের পরস্পরের নালিশ পাল্টা নালিশ চলছে। আমি তো আবার বলছি, এটা বিজেপির একটা মুষল পর্ব চলছে এবং তাতে আরো প্রমাণিত হচ্ছে বিজেপির এখন যে রাজ্য নেতৃত্ব, আরে মানুষ তো বিজেপিকে মানেন না, সে তো পরের কথা, দলের নেতারাই তো এই নেতাদের মানেন না। বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীকে তাদের দলের নেতারাই তো মানেন না। এ পোর্ট ট্রাস্টে মিটিং করছে, ও বনভোজনে যাচ্ছে, এ চিঠি দিচ্ছে, ওরা পাল্টা চিঠি দিচ্ছে। যারা সিনিয়র, যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করলেন, সায়ন্তনের মতো যারা রয়েছেন, তাদের সঙ্গে আমাদের মত পার্থক্য থাকতে পারে। সায়ন্তনের রাজনৈতিক মতামত, আমাদের রাজনৈতিক মতামত আলাদা হতে পারে, কিন্তু সায়ন্তন, রাজু বা যারা দীর্ঘদিন ধরে বিজেপিটা করছে, তারা যদি তাদেরকে যদি বাদ দেওয়া হয়, তো তাদের তো একটা যন্ত্রণা হবে, দুঃখ হবে, তো যে কোনো সংগঠনের স্বাভাবিক ব্যাপার। ফলে তথাকথিত তৎকাল যারা বিজেপিতে গিয়েছে ধান্নাবাজ, তৎকাল হাওয়া মোরক, হাওয়া বুঝে যায়, আপকি বার 200 পার ভেবে ফেললো 200 পার। তো এই সমস্ত যারা ওরা বিজেপিটা দখল করতে যাচ্ছে, আর যারা একটু পুরনো, তাদের যন্ত্রণা হচ্ছে, তারা প্রতিবাদ করছে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ওদের মধ্যে একটা গোলমালের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ জানেন, ওদের উপর আস্থা রাখার দল ওটা নয়, ওদের নেতারা, ওদের ভোটাররা, ওদের সমর্থকরাই এই নেতাদের উপর আস্থা রাখেন না। ফলে সাধারণ মানুষের ওদের উপর আস্থা রাখার কোনো জায়গাই নেই। আর হচ্ছে আজকে হাইকোর্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছু রক্ষা কবচ দিয়েছে। কিরকম? 8টার পরে তার বাড়ির সামনে কিছু সিসিটিভি লাগাতে হবে। আমি খুব স্পষ্টভাবে বলছি, মহামান্য হাইকোর্টের রায়কে পূর্ণ সম্মান দিয়ে, হাইকোর্টকে পুরোদস্তুর মান্যতা দিয়ে আমি বলছি, শুভেন্দু অধিকারীর বাড়ির সামনে যদি মাইক না বাজানোর সিদ্ধান্ত মহামান্য হাইকোর্ট দিয়ে থাকেন, তাহলে শুভেন্দু অধিকারীও যেন বাংলার কোন প্রান্তে 8টার পর কারুর বাড়ির সামনে